হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো শনিবার আর ঘড়িতে এখন সময় দুপুর 1:30। দেখুন কীরকম একটা মেঘলা হয়ে আছে, যদিও ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর একদমই গরম ছিল না। এখন আমরা যাচ্ছি গ্রিন্ডেলওয়াল্ড ফার্স্টে, যেখানে গিয়ে আপনি বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার করতে পারেন। এখানে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা প্রাইস আছে। যেমন ধরুন, আপনি যদি এই কেবল কারে করে ওপরে যেতে চান তাহলে সুইস ফ্র্যাঙ্কে 36 সুইস ফ্র্যাঙ্ক লাগবে। আর যদি আপনি অ্যাডভেঞ্চার প্যাকেজ নিতে চান তাহলে সেটার জন্য আপনাকে আলাদা করে পে করতে হবে 54 সুইস ফ্র্যাঙ্ক। আর এখানে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার করারও অপশন ছিল, যেমন ফার্স্ট ফ্লায়ার, ফার্স্ট গ্লাইডার, মাউন্টেন কার্ট, ট্রিট বাইক অ্যাডভেঞ্চার প্যাকেজ। এছাড়াও আপনি কিন্তু ট্রেক করেও ওপরে যেতে পারেন, যদিও সেটা অনেক বেশি সময় সাপেক্ষ। আর ওয়েদার যদি ভালো থাকে তাহলে অবশ্যই সেটা করা যেতে পারে। এই কেবল কারগুলোতে আপনি কিন্তু বসার জায়গা আরামসে পেয়ে যাবেন। আর এই কেবল কারগুলো অন্য কেবল কারের তুলনায় একটু ছোটই ছিল, মানে এটাতে হয়তো হার্ডলি 4 জন একসাথে বসা যাবে। আর আপনি এই সুন্দর গ্রাম দেখতে দেখতে ওপরের দিকে উঠে যেতে পারবেন। দেখুন ওই পরপর গন্ডোলাগুলো কিভাবে একটার পর একটা আসছে। এখন আমরা যে জায়গাটায় আছি তার থেকে কিন্তু নিচটা দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। আর দেখুন নিচে লোকগুলো হেঁটে হেঁটে যাচ্ছে, এনারা কিন্তু একদম ওপর পর্যন্ত এরকমভাবেই ওয়াক করতে করতেই পৌঁছে যাবেন। Die Fahrzeit nach Fiest dauert 25 Minuten. Genießen Sie die Top of adventure. Great having you on board. The journey to First takes 25 minutes. Enjoy your journey. 缆车 Fiest Bahn Top of Adventure 冒险之巅，很高兴和您一起度过。আমরা এখন যেখানে যাচ্ছি তার উচ্চতা ওই 7165 ফুট মতো হবে। আর এখান থেকে বার্নিস আল্পসের খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। এই জার্নিটা কিন্তু বেশ অনেক বড় ছিল, রাস্তাটাও বেশ অনেক বড় ছিল। আর এই গন্ডোলাটা কিন্তু অনেক স্পিডে যাচ্ছিল, প্রায় প্রতি ঘন্টায় 80 কিলোমিটার বেগে যাচ্ছিল। গ্রিন্ডেলওয়াল্ড ফার্স্ট মোস্টলি নোন অ্যাজ এ কেবল কার স্টেশন। আর এই গ্রিন্ডেলওয়াল্ড ফার্স্ট যদি আপনি পুরোটা ঘুরে দেখতে চান তাহলে কিন্তু 4 to 6 আওয়ার্স টাইম লেগেই যাবে। এই পুরো রাস্তাটা কিন্তু আমাদের ওই হাফ অ্যান আওয়ারের মতো ছিল, যদিও অনেকটা টাইমই এই কেবল কারে বসে থাকার জন্য, কিন্তু জার্নিটা এত ভালো ছিল আমরা কিন্তু বুঝতে পারিনি। এরকমভাবে বসে থাকতে থাকতেই পৌঁছে গেছি। আর মাঝখানে কিন্তু অনেকগুলো স্টপেজও এসেছিলো, মানে আপনি চাইলে এই ফার্স্টের আগেও আরও অনেক জায়গাতে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার করার সুযোগ আছে। আপনি চাইলে সেখানে নেমে গিয়ে সেগুলো অ্যাক্সেস করতে পারেন, কিন্তু আমাদের ইচ্ছে ছিল ফার্স্টে যাওয়ার আর ফার্স্টে গিয়ে ক্লিপ ওয়ার্ক করার। তার জন্য আমরা একদম লাস্ট স্টপেজেই থেমেছিলাম। এই কেবল কারগুলো থেকে কিন্তু একদম একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়, যার মাধ্যমে আপনি পুরো জায়গাটা ওপর থেকে দেখতে পারেন। মানে যেমনভাবে আমরা ড্রোন শট নিয়ে থাকি ঠিক সেরকমভাবে চোখের সাহায্যে হয়তো আমরা ড্রোন শট নিচ্ছি, এরকম মনে হয়। এর নিচ দিয়ে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি আওয়াজ তার, বাপরে। আর গাছগুলো দেখুন, এগুলো কিন্তু বেশিরভাগই ওই পাইন, ফার, স্প্রুস বা রোডোডেনড্রন হবে। আর ক্রিসমাস ট্রিও এখানে প্রচুর আছে। এগুলো যখন শীতকালে একদম স্নো দিয়ে ঢাকা থাকে তখন কিন্তু এটার ভিউ আরও অন্য টাইপের হবে। আর এখানে একটা ছোট্ট লেক টাইপেরও ছিল, এই লেকটার নাম যদিও আমি জানি না। যদি আপনার কাছে সুইস পাস থাকে তাহলে কিন্তু এটার জন্য আপনাকে 50% ডিসকাউন্ট থাকে আর 50% টাকা দিতে হবে। আর যদি আপনার কাছে জুংফ্রাও পাস থাকে তাহলে কিন্তু এটা টোটালি ফ্রি। আমরা যত ওপরের দিকে আসছিলাম ততই মনে হচ্ছিল যে মেঘটা হয়তো নিচের দিকে নেমে আসছে। আমরা তো এরকম কত টাইম ছিলাম যখন মেঘ ছিল আমাদের নিচে আর আমরা ছিলাম মেঘের উপরে, যদিও এটা দেখতে এবং ভাবতে দুটোই খুবই অবাক লাগে।
এটার হাইট এতটাই উপরে ছিল যে আমরা যখন ওপরে গিয়ে পৌঁছেছি দেখুন চারদিক একদম মেঘে ঢাকা হয়ে আছে। এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল, যার জন্য সেই হাওয়ার ছোটে তো আমরা মানে নাজেহাল হয়ে গিয়েছিলাম। তার জন্য এসব জ্যাকেট টুপি সব পরে নিয়েছি। এরপর দেখি এই ক্লিপ ওয়ার্কে হেঁটে ঠিক কেমন লাগে। আর এতটাই মেঘ ছিল যে আমরা নিচে দেখতে পাচ্ছিলাম না, তার জন্য খুব একটা বেশি ভয়ও লাগছিল না। প্রায় 2000 মিটার উঁচুতে একটি পাহাড়ের পাশে এরকম একটা মানে ওই ক্লিপ টাইপের করা আছে, যার মাধ্যমে আপনি হেঁটে যেতে পারেন। আর এখানে দেখলাম এরকম কিছু কি রাখা ছিল। আমাদের ওইখানে যেমন ওই কোনো একটা মন্দিরে গেলে বা কোনো স্থানে গিয়ে সেই ধাগা বাঁধা হয় না, এখানে আমি মাঝে মধ্যেই দেখেছি মানুষ এরকম চাবি বেঁধে রাখে, লাভড ওয়ান্সের জন্যে বা পরিবারের জন্যে হতে পারে। পুরো ক্লিপ ওয়ার্কটা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু একটি কাচের প্লেটও দেওয়া আছে, যেখানে আপনি দাঁড়াতে পারেন আর নিচটা আপনি একদম সম্পূর্ণ পরিষ্কারভাবে দেখতে পাবেন। মানে ভাবতে পারছেন কীরকম একটা রোমাঞ্চকর ব্যাপার না। ক্লিপটা 2015-এর সেপ্টেম্বরে প্রথম খোলা হয়েছিল। তারপর থেকে এখানে তো মোটামুটি প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে। দেখেছেন আমরা পুরো একদম মেঘের মধ্যে হারিয়ে গেছি মনে হচ্ছে, আর বেশ একটু ভয় ভয়ও লাগছিল কিন্তু। আর সাইডের দিকে ছিল একদম ফাঁকা আর এই সাইডে ছিল পাহাড়। আমি কিন্তু খুব দুঃখও পাচ্ছিলাম যে নিচটা কিছুই দেখতে পাচ্ছিলাম না বলে। ভাবুন তো যদি নিচটা দেখতে পেতাম তাহলে আরও কতই ভালো না লাগতো, একটা রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি হতো। যাক, ঠিক আছে, কি আর করা যাবে দেখতে না পেলেও। কিন্তু কিছুক্ষণ পর মেঘটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছিল, তখন কিন্তু আমরা এই পুরো জায়গাটা বেশ ভালোভাবে দেখতে পেয়েছিলাম। একবার করে মনে হচ্ছিল তো ভালোই হয়েছে বাবা, মেঘে ঢাকা আছে, যার জন্য নিচটা কিছু দেখতে পাচ্ছি না। আবার যদি নিচটা দেখতে পেতাম তাহলে আবার কি ভয়ই না লাগতো। তাও একটু দেখার চেষ্টাও করছিলাম যদি দেখতে পেয়ে যায়। ওই যে দূরে দেখুন ওই ক্লিপটা দেওয়া আছে, ওরকমভাবেই কিন্তু পুরো রাস্তাটা তৈরি করা আছে। আর এখন আমরা একদম এন্ডে চলে এসেছিলাম। আর এন্ডে আসার পর যেটা করতে হবে সেটা তো খুবই স্বাভাবিক, কিছু ফটো তো তুলে নিতেই হবে, না হলে আরও এত কষ্ট করে হেঁটে আসলামই বা কেন বলুন। আর দেখুন একদম পিছন দিকটা মেঘে ঢাকা আছে আর আমরা যেন কোনো এক শূন্যে ভেসে আছি, এরকমই মনে হচ্ছিল। আর এখানে থাকতে থাকতে হঠাৎ করে এত বৃষ্টি পড়া শুরু হয়েছিল, শুধু বৃষ্টি না, বৃষ্টির সাথে সাথে আবার স্নোফলও হচ্ছিল, যার জন্য তো আমি একদম বাইরে চলে গিয়েছিলাম। দেখুন কি সুন্দর স্নোফল হচ্ছিল। আর এই স্নোফল বা বৃষ্টি হয়ে যাওয়ার পরেই কিন্তু পুরো জায়গাটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছিল। বাইরে তাহলে যখন স্নোফল হচ্ছে আমরা আর বাইরে থেকে কি করব, একটু ভেতরে যাই। আর এই যে একদম ক্লিপ ওয়ার্কের ওপরেই কিন্তু একটা সুভেনিয়ার শপ ছিল আর একটা রেস্টুরেন্ট ছিল। আর এখানে সুভেনিয়ার শপে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, আর ওয়াচ তো পাওয়া যাবেই, কারণ সুইজারল্যান্ডের ওয়াচ সত্যিই খুবই ফেমাস। আর ছিল বিভিন্ন ধরনের ক্রিম, আর এখানে সান্টার টুপিও পাওয়া যাচ্ছিল, যেগুলো এখানে খুবই বিখ্যাত। আর এখানে প্রত্যেকটা টুপিতে কিন্তু সুভেনিয়ার শপ তো আমাদের দেখা হয়ে গেছে। চলুন তাহলে এবারে যাই একটু রেস্তোরাঁর দিকে। দেখি সেখানে এত বেশি ভিড় ছিল, মানে বাইরে এরকমভাবে বৃষ্টি পড়ছিল বলেই এত ভিড় ছিল, না হলে হয়তো এত ভিড় হতো না। তাহলে চলুন আমরাও একটা চেয়ার নিয়ে বসে পড়ি আর দেখি কি খাওয়া যায়। খাবারের অপশন বলতে এখানে সেরকম সবই ছিল, ওই চাইনিজ, থাই সব ধরনের ফুডই পাওয়া যাচ্ছিল। আমরা নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই খেতে যদিও এরকম বৃষ্টির সময় খুবই ভালো লাগছিল, আর সাথে চলছিল ইউরো কাপ। আজকে যদিও ওখানে গিয়ে এই টাইমটা বেশ ভালোই এনজয় করেছি। চলুন তাহলে আমরা এখন ওপর থেকে নেমে চলে এসেছি, আর সেই টাইমে এখন আমরা আছি ট্রেনের মধ্যে। আর ট্রেনে করে আমরা যাচ্ছিলাম লটারব্রুনেনের দিকে, কারণ লটারব্রুনেনে অনেক ভালো ভালো জায়গা আছে যেটা আমরা আগের দিন ঠিকভাবে এক্সপ্লোর করতে পারিনি। তার জন্য আমাদের আগের থেকেই প্ল্যান ছিল যে আমরা আরও একদিন লটারব্রুনে যাব, আর ওই ভিলেজের রাস্তা দিয়ে হেঁটে বেরোবো আর একটার পর একটা ঝর্ণা দেখতে থাকবো। দেখুন ওই পরপর ঝর্ণাগুলো কিন্তু এই ট্রেন থেকেও সুন্দর দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ পরে আমরা নেমে যাব, তারপর এই পুরো জায়গাটা পায়ে হেঁটে এক্সপ্লোর করব, আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। চলুন তাহলে দেখি আর কতক্ষণ লাগে পৌঁছাতে।
দেখুন ট্রেনে আছি, তাও বাইরেটা কি ভালো দেখতে লাগছে। এই সবে বৃষ্টি হয়েছে তো তার জন্য ওয়েদারটা এত বেশি ক্লিয়ার হয়ে গেছে। আর প্রত্যেকটা গাছের পাতা যেন একদম গ্লিটারের মতো চকচক করছিল, খুবই সুন্দর লাগছিল। আর এখানে এই ছোট ছোট প্রত্যেকটি ঘর কিন্তু কাঠ দিয়ে তৈরি হয়, আর কাঠ দিয়ে তৈরি হওয়াটাও স্বাভাবিক। আমরা এখন পৌঁছে গেছি এই লটারবুলেন স্টেশনের কাছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে হোটেলও ছিল, মানে এখানে চাইলে আপনি হোটেল ভাড়া নিয়েও থাকতে পারেন আর হোটেল থেকে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। তাহলে চলুন, আমরা এখন পৌঁছে গেছি, এরপর ট্রেন থেকে নেমে যাব। আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।